নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মিশন মঙ্গল। মানুষ কি এবার তবে মঙ্গলে যাবে? মঙ্গলে গেলে আদৌ কি সেই অনুকূল পরিবেশ আছে মানুষ থাকার মতো? সেই তথ্যই তুলে আনবে এবার পারসিভিয়ারেন্স। কিন্তু ঠিক কি কি তথ্য আনতে পারে এবং বিজ্ঞানীদের কাজে কতটা সুবিধা করে দেবে এই পারসিভিয়ারেন্স, আমরা এই নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে বিজ্ঞানীরা রয়েছেন আমার সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ, আমার সঙ্গে রয়েছেন আয়ুকার ডিরেক্টর সোমক রয় চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি, এছাড়াও আমার সঙ্গে রয়েছেন বিজ্ঞানী বিকাশ সিনহা, এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন বিআইটিএম রাজীব নাথ, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। আমি শুরুতে একটু অমিতাভ বাবুর কাছে জানতে চাইবো যে কোন কোন ইনফরমেশনগুলো দিতে পারলো না মিস কিউরিওসিটি, যার জন্য কৌতূহল আরও আমাদের বেড়ে গেল। আমাকে জিজ্ঞেস করছেন? একদম। আচ্ছা, তো এরকম নেই যে কিছু দিতে পারলো না। হ্যাঁ, কিন্তু দেখুন, মঙ্গলে আমাদের প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে জীবন আছে কিনা, তাই তো? তো এখন কিউরিওসিটি ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ব্রিং স্যাম্পলস ব্যাক। মানে আমরা পাথর মঙ্গল থেকে পৃথিবীতে ফিরিয়ে আনবো, যাতে আমরা পৃথিবীর ল্যাবরেটরিতে এই পাথরগুলোকে অ্যানালাইজ করতে চাই। এটা হচ্ছে প্রথম অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে, এখন বিভিন্ন সূত্রে আপনি শোনেন যে মানুষ মঙ্গলে যাবে। এখন মানুষ মঙ্গলে যেতে হলে মানুষকে মঙ্গলের রিসোর্সেসটা কিভাবে ইউজ করে বেঁচে থাকতে পারবে সেইটা শিখতে হবে। তো এই পারসিভিয়ারেন্সে একটা এরকম এক্সপেরিমেন্ট আছে যে মার্সের কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, মার্সের অ্যাটমসফিয়ারে ধরুন 95% কার্বন ডাইঅক্সাইড আছে। হ্যাঁ, তো সেখান থেকে অক্সিজেন তৈরি করা যায় কিনা। আর যদি অক্সিজেন তৈরি করা যায়, যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা পরে আমরা স্কেল আপ করে 100 টাইমস আমরা এই ক্যাপাসিটি করে দিতে পারি। হ্যাঁ, তাহলে যদি অক্সিজেন তৈরি করা যায়, একটা ফিউচার হিউম্যান মিশনের অক্সিজেন নিডস একটা ইনস্ট্রুমেন্ট এরকম একটা অ্যাড্রেস করতে পারবে। আর দ্বিতীয়ত, যদি মানুষকে ফিরে আসতে হয়, তাহলে দ্য বিগেস্ট কস্ট সেন্টার হচ্ছে ফিরে আসার ফুয়েলটা কোথা থেকে আসবে। সেই অক্সিজেন দিয়ে ফুয়েল ফর দ্য রিটার্ন জার্নি তৈরি করা যেতে পারে। হ্যাঁ, তো মাল্টিপল এইমস আছে। হ্যাঁ, আর আরেকটা থার্ড যেটা আমরা চেষ্টা করছি হচ্ছে একটা হেলিকপ্টার টেস্ট করতে, একটা প্রোটোটাইপ টেকনোলজি ডেমনস্ট্রেশন হেলিকপ্টার। সেই হেলিকপ্টার যদি সফল হয়, তাহলে পরের মিশনে হেলিকপ্টারটা ইউজ করা যাবে। ধরুন রোভারটা যেখানে ড্রাইভ করে যেতে পারছে না, সেখানে হেলিকপ্টারটা গিয়ে ল্যান্ড করে পাথর নিয়ে আসতে পারবে। কিংবা রোভারের ড্রাইভ প্ল্যানিং করতে হবে যে কালকে কোথায় যাবে, কি এক সপ্তাহ কোথায় যাবে। একটা হেলিকপ্টারটা উড়ে চারিদিকটা স্কোপ আউট করে, যেমন ড্রোন করে, তারপরে ফিরে আসবে। আপনি প্লিজ এর সঙ্গে থাকুন অমিতাভ বাবু। আমি একটু দেবীপ্রসাদ দুয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। দেবীপ্রসাদ বাবু, এই যে মিশন মঙ্গল নিয়ে আমরা আলোচনা করছি, এই পারসিভিয়ারেন্সের মধ্যে বেশ কিছু যন্ত্র রয়েছে যার কাজ ভাগ করা রয়েছে, যারা বিভিন্ন বিভিন্ন কাজ করবে। যেমন এখনই অমিতাভ বাবু যে হেলিকপ্টারের কথা বলছে, এই যে আকাশযান, এই আকাশযানের ভূমিকা কি, সে ঠিক কি কি করবে? মূলত আকাশযানের যে কথাটা বলছে, যার নাম ইনজেনিউইটি, বাংলা বললে বলা যায় উদ্ভাবনী ক্ষমতা। মজার ব্যাপারটা হচ্ছে, এটি কিন্তু একটি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান একটি ছোট্ট মেয়ে এই নামটা দিয়েছিল, এবং সেই নামটাই নাসা বেছে নিয়েছে। ইঞ্জিনিয়ারিং কাজ কিন্তু বেশ কিছুটা। তার কারণ, এর আগে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে অন্য কোনো গ্রহ বা অন্য কোনো গ্রহের আবহাওয়ামণ্ডলে কোনো উড়ন্ত যান কিন্তু বিজ্ঞানীরা চালাননি। সেই ক্ষেত্রে এটি হবে প্রথম যেটি এই হেলিকপ্টার, যেটিকে বলা হচ্ছে বা ড্রোনের মতো হেলিকপ্টার ইঞ্জিনিয়ারিটি, সেটি মঙ্গল গ্রহের আবহাওয়ামণ্ডলে
ওড়ার চেষ্টা করবে। এই ওড়ার চেষ্টা করাটা কিন্তু ঠিক পৃথিবীতে হেলিকপ্টার ওড়ার মতো নয়। তার কারণ মনে রাখতে হবে যে মঙ্গল গ্রহের আবহাওয়ামণ্ডল পৃথিবীর ঘনত্ব, আবহাওয়ামণ্ডলের ঘনত্বের তুলনায় অনেক অনেক কম। সুতরাং সেখানে একটা হেলিকপ্টারকে উঠতে গেলে অনেক নতুন উদ্ভাবনী শক্তি বিজ্ঞানীদের ব্যবহার করতে হয়েছে। আর এই হেলিকপ্টারটি যে উঠবে এটি মোটামুটি ঠিক হয়েছে যে 5 বার মতো উঠতে পারবে। এই 5 বার উঠতে পারার মধ্যে যে কাজটি করবে, যেটি অমিতাভ বাবু বলছিলেন, যে উড়ে সে যেমন আশেপাশের পৃষ্ঠদেশটিকে দেখার চেষ্টা করবে, তেমনি দেখার চেষ্টা করবে যে কোন পথে পরবর্তীকালে এই যে সত্যিকারের রোভার যান পারসিভিয়ারেন্স, সেই পারসিভিয়ারেন্স যেতে পারে। এবং শুধু তাই নয়, সে কিন্তু ওঠার পরে যে ল্যান্ডিং করবে ওড়ার পরে, তখন কিন্তু পারসিভিয়ারেন্সের সঙ্গে সে রেডিও তরঙ্গ যোগাযোগের মাধ্যমে সে কথা চালাতে পারে, তার তথ্য আদান প্রদান হতে পারে। সুতরাং সেই দিক থেকে বলতে পারা যায় এটি একটি মানে প্রথম পদক্ষেপ মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে, যে মানুষ যে চায় যে মহাকাশে অন্য জায়গায় পৃথিবী ছাড়াও তাদের উপনিবেশ গড়ে তুলতে বা অন্য জায়গায় অভিযান চালাতে, সেই ক্ষেত্রে এই হেলিকপ্টারের যে প্রদর্শন, মানে টেকনোলজিক্যাল যে এক্সপার্টিজ বা প্রযুক্তিগত প্রদর্শন, সেটা কিন্তু বিজ্ঞানীদের প্রচন্ড ভাবে কাজে লাগবে। একদম। দেবীপ্রসাদ বাবু, আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমি আবারও ফিরবো আপনার কাছে। তবে আমি আরো একবার একটু চলে যাব অমিতাভ ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন নাসার বিজ্ঞানী। অমিতাভ বাবু, আমরা এই পারসিভিয়ারেন্সের মধ্যে যে 3টে রোবটের কথা বলা হচ্ছে সেই সম্পর্কে জানবো। তবে শুরুটা যখন অবতরণ করবে মঙ্গল গ্রহে এই পারসিভিয়ারেন্স, ঠিক কোথায় হবে এই অবতরণ, তার জন্য কি নির্দিষ্ট একটি জায়গা বেছে নেওয়া হয়েছে? হ্যাঁ, তো আজকে কিন্তু অবতরণ হবে না, আজকে শুধু লঞ্চ হবে। হ্যাঁ, আর এই অবতরণটা হবে 7 মাস পরে। হ্যাঁ, তো যেখানে অবতরণ হবে সেটা যে জেজেরো ক্রেটার। হ্যাঁ, সেইখানে ওই অ্যাক্টিভিটি অফ ওয়াটার, অ্যাক্টিভিটি অফ পসিবল লাইফ, যেটা বলে হ্যাবিটেবল এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেখানে একটা চান্স আছে। তো যেভাবে হয় হচ্ছে, অনেক বিজ্ঞানীরা অনেক ল্যান্ডিং সাইট সাজেস্ট করে। হ্যাঁ, আর তারপরে বেসড অন দ্য সায়েন্টিফিক মেরিট একটা হয়, একটা সিলেক্টেড হয়। হ্যাঁ, অ্যান্ড অফকোর্স সেই জায়গাতে কেমন পাথর আছে, কেন দের ইজ আ ডেঞ্জার ওই স্পেসক্রাফটে যদি ডিউরিং ল্যান্ডিং যদি ইট হ্যাজ আ ভেরি রকি টেরেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সেইখানে মার্সে যতই কম অ্যাটমসফিয়ার হোক, কিন্তু there is still some wind, হ্যাঁ, আর সেই that can interfere with the landing. তো সেখানে একটা স্টাডি করা হয় যে সেই ল্যান্ডিং সাইটে কেমন প্রেডিকশন অফ উইন্ড ভেলোসিটি আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নাসার পদ্ধতি। হ্যাঁ, ডিফারেন্ট নেশনস ডিফারেন্ট ভাবে করেছে। ধরুন চীন যেই একটা রোভার লাস্ট উইকে লঞ্চ করলো, চীনের মিশন কিন্তু ওরা একটা অরবিটার আর রোভার নিয়ে মঙ্গলে প্রথমে পৌঁছবে, তারপরে মঙ্গলে পৌঁছে ডিসাইড করবে কোথায় নামবে। হ্যাঁ, সেটা নাসা আগে থেকে ডিসাইড করে যাচ্ছে, আর আমাদের কোনো অরবিটার নেই। আপনি একটু সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী বিকাশ সিনহা, আমি ওনার কাছে একটু জিজ্ঞাসা করে নিই। বিকাশবাবু, এই যে আলোচনা হচ্ছে যে এত বছর যবে থেকে এই মঙ্গলের গবেষণা শুরু হয়েছে, এই রোভারগুলি গেছে, যা যা তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে কি বলা যায় যে মঙ্গলে প্রাণের কোনো চিহ্ন পাওয়া গেছে, যে জল ছিল তেমনটা মনে করা হচ্ছে? এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, মঙ্গলের জল নিয়ে আজ আলোচনা হচ্ছে বোধহয় গত 20 বছর ধরে, কিন্তু জলের কোনো খোঁজ পাওয়া গেছে বলে আমি তো জানি না। মঙ্গলের মাটিটা কেন লাল সে সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটা সুন্দরভাবে কোনো কনক্লুশন এখনো যাওয়া আসেনি। আর একটা কথা যেটা বললে না একটু আগে বৈজ্ঞানিকরা, যে মঙ্গলের গ্র্যাভিটি আমাদের থেকে অনেক কম, কাজে সেখানে হেলিকপ্টারকে সোজা ওঠানো এবং সোজা নামানো খুব দুরূহ ব্যাপার যান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে। মানে আপনি বলছেন সেখানে একটা রিস্ক রয়েছে। কে কথা বলছেন? হ্যাঁ,
হ্যাঁ বলুন প্লিজ। আচ্ছা, কাজে দেখুন, একটা হেলিকপ্টার ওখানে যখন ওপরে যেতে চায়, এটা অ্যাকচুয়ালি পৃথিবীর তুলনায় 100,000 ফিট ওপরে যেরকম অবস্থা, মঙ্গলের ঠিক ওপরটায় সেরকম অবস্থা। কাজে সেখানে কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স কিছু নেই যে কীভাবে আমরা হেলিকপ্টার চালাবো। এটা ন্যাসার একটা বিরাট অবদান বলতে হবে যান্ত্রিক দিক থেকে। কিন্তু ধরুন, আমি তো যন্ত্রের মানুষ নই, আমি সাধারণ বৈজ্ঞানিক। আমি জানতে চাই মাটিটা লাল কেন হলো, ওখানে জল পাওয়া যাবে কি যাবে না। আর একটা মূল কথা হচ্ছে, মঙ্গলে কোনো মিনারেল পাওয়া যাবে কি না, শুধু গ্যাস না, মিনারেল, স্পেশালি প্রেশাস মিনারেল, যেটা পৃথিবীতে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে যারা বৈজ্ঞানিকরা অন্যান্য আছেন তারা সব বলছেন, আমার বক্তব্য এইটুকুই যে যান্ত্রিক সাফল্য তো একটা দিকে, সেটা বিরাট সাফল্য। তার থেকেও বড় ইম্পর্ট্যান্ট হবে যে আজকের দিনে প্রথম একটা হেলিকপ্টার ওখানে নেমেছে যেখানে আবহাওয়াটা পৃথিবী থেকে 100,000 ফিট উপরে যে আবহাওয়া সেই রকম, এবং বিকজ ওখানে গ্র্যাভিটি খুব অল্প, সেইভাবে যন্ত্রগুলোকে তৈরি করতে হবে। এটা একটা বিরাট কাজের কাজ হয়েছে। এবং আমাদের ভারতবর্ষে যারা স্পেস রিসার্চ করছেন তাদের পক্ষে খুবই সুবিধা হবে যে কীভাবে যন্ত্রকে কাজে লাগানো যেতে পারে। অনেক দিন ধরে পরীক্ষা করে তারপর বোঝা যায়, দুমদাম করে করলে হবে না। কাজে আমরা যখন চাঁদে যাব, এই অভিজ্ঞতাগুলি আমাদের খুব কাজে লাগবে আমার মনে হয়। আপনি প্লিজ এর সঙ্গে থাকুন, আপাতত এই আমি আবারও বক্তব্য- আসবো আপনার কাছে। আমি একটু বিজ্ঞানী রাজীব নাথ আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব বাবু, একদম সংক্ষেপে এই মুহূর্তে জানতে চাইছি, এই যে মিস কিউরিওসিটি পারসিভিয়ারেন্সকে কতটা হেল্প করলো? প্রথমে বলি যে আজকের যে এই মার্চ 2020 মিশন, এই যে পারসিভিয়ারেন্স নাসা থেকে পাঠানো হচ্ছে, আমরা কিন্তু সবাই খুব উত্তেজিত, এবং আশা করি দর্শকরাও সেরকমই ফিল করছেন আমার মতন। এবং এর সঙ্গে যে আজকে যে পারসিভিয়ারেন্স যাচ্ছে, আগেও কিন্তু নাসা এই ধরনের রোভার পাঠিয়েছেন। যেরকম আপনি বললেন যে কিউরিওসিটি, আগে 2012 সালে এই কিউরিওসিটি রোভার নাসা পাঠিয়েছিলেন। এবারও আরেকটি রোভার এই যেটা পাঠানো হচ্ছে পারসিভিয়ারেন্স, সেটাও যাচ্ছে। কিন্তু তার সঙ্গে যেটা যোগ হয়েছে এবার, এবং যেটা খুবই আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিটি, যেটা হেলিকপ্টারের কথা ডক্টর দুয়ারি বলছিলেন। এবং আপনারা জানেন, এই সংক্রান্ত একটু ইতিহাসে ঘাটলি আমরা দেখতে পারি যে 1903 সালে প্রথমবারের যন্ত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করে রাইট ব্রাদার্স এই আমাদের পৃথিবীতে মোটর অপারেটেড এয়ারপ্লেন দেখিয়েছিলেন। এবং সেরকম কিছুটা কিন্তু সেটা অন্য গ্রহে, মঙ্গল গ্রহে নাসা এবার এটা কিন্তু করতে চলেছেন। এবং আমার মনে হয় এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ নাসা নিয়েছেন। কেননা যদিও ওনারা ল্যাবে টেস্ট করেছেন এই ব্যাপারটি নিয়ে, কিন্তু নাসার এই মার্সের এনভায়রনমেন্ট কিন্তু টোটালি আলাদা। ওইখানে যখন পারসিভিয়ারেন্স নামবে, আপনার এই ইঞ্জিনিয়ারিটি বেরিয়ে আসবে, তখন কিন্তু ওইখানকার যে টেম্পারেচার উইল বি আপনার অ্যারাউন্ড -90 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, সেই অবস্থায়, সেই ক্লাইমেটে সেটা কতটুকু কি কাজ করবে, এখান থেকে যে কমান্ড সিগন্যালগুলো সেই ইঞ্জিনিয়ারিতে যাবে, সেটা কতটুকু কাজ করাতে পারবে, সেগুলো আমরা এখানে কয়েকদিন পরে সেই সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারবো যখন পারসিভিয়ারেন্স মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছবে। বেশ, আপনার সঙ্গে এখন এই থাকুন। সংক্রান্ত ব্যাপারে বলি যে কিউরিওসিটি রোভার, যেটা 2000 আপনি সঙ্গে থাকুন, আপনাদের কাছে আবারও ফিরবো পারসিভিয়ারেন্স নিয়ে। এই মুহূর্তে দর্শকদের মনেও জানি প্রচুর প্রশ্ন রয়েছে, এবং এই সকল প্রশ্নের উত্তর জানবো, এবং পারসিভিয়ারেন্স আর কি কি করতে পারে এই সব প্রশ্নের উত্তরও আমরা নেব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আমরা মিশন মঙ্গল নিয়ে আলোচনা করছি, পারসিভিয়ারেন্স সম্পর্কে আমরা জানছি, আমরা আবারও জানবো। তবে তার আগে আপনাদেরকে একবার শুনিয়ে নেব নাসার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই পারসিভিয়ারেন্সকে নিয়ে। This particular robot is going to fly with it what we call Ingenuity. Ingenuity is a helicopter. We're going to fly a helicopter on another world for the first time in human history. But there's also other technology demonstrations. We're going to turn carbon dioxide, the atmosphere of Mars, we're going to turn it into pure oxygen to prove that we could actually send humans there and have them actually have the life support that they need, and that we can create that life support there on another world, Mars. এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ। অমিতাভ বাবু, 2030 সালে যখন মানুষ মঙ্গল অভিযান করবে, এই পারসিভিয়ারেন্স এই মঙ্গল অভিযানে, মানুষের মঙ্গল অভিযানে কতটা হেল্প করবে? যেটা অক্সিজেন ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে মক্সি, যে নাসা অ্যাডমিনিস্ট্রেটর, এখন আপনি একটা ক্লিপ করলেন নাসা অ্যাডমিনিস্ট্রেটর অ্যানাউন্স করছে, সেটা কিছুটা হেল্প করবে যদি অক্সিজেন রিয়েলি ওই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়। মানুষ, আচ্ছা, প্রথমত 2030 না, ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স আরো তাড়াতাড়ি পাঠাতে চেষ্টা করছে, হয়তো অ্যাজ আর্লি অ্যাজ 2024-25। হ্যাঁ, জানি না, মানে আই ডোন্ট নো ওয়েদার দে উইল বি সাকসেসফুল, কিন্তু যেই স্পেসক্রাফটটাতে যাবে স্টারশিপ, সেটা এখন টেক্সাসে তৈরি হচ্ছে আর টেস্টিং হচ্ছে। হ্যাঁ, তো কিছু একটা হতেও পারে। হ্যাঁ, আর 2023-এ ওই স্পেসক্রাফট নিয়ে, মানুষ নিয়ে, একটা জাপানিজ টুরিস্ট নিয়ে ওরা মঙ্গলে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আর তাছাড়া হিউম্যান মিশনের এখানে অ্যাপ্লিকেশন, আই গেস স্টাডিং অফ দ্য জিওলজি। হ্যাঁ, হিউম্যান মিশনটা ইজ নট অ্যাজ ওয়েল ডিফাইন্ড এখন অব্দি। হ্যাঁ, সো আই গেস দ্য নেক্সট স্টেপ যেটা নাসা ভাবছে যে ক্যান পারসিভিয়ারেন্স সিলেক্ট সাম রকস, মানে কোনো এই পারসিভিয়ারেন্স কিছু পাথর কি সিলেক্ট করতে পারে একটা পরের রোভার ফ্রম ইদার ইউরোপ অর ইউএসএ গিয়ে ওই পাথরটা ক্যাশ করে পৃথিবীতে রিটার্ন জার্নির জন্যে রিটার্ন জার্নিটা অর্গানাইজ করবে। তো সেখানে আবার এই অক্সিজেন ইনস্ট্রুমেন্টের একটা রোল আছে। যদি অক্সিজেন ইনস্ট্রুমেন্টটা সাকসেসফুল হয়, তাহলে একটা লার্জার ভার্জন অফ দ্যাট ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজড টু জেনারেট রকেট ফুয়েল ফর দ্য রিটার্ন জার্নি। এটা বোঝানো শক্ত, কিন্তু যদি আপনাকে ফিরে আসার ফুয়েলটা নিয়ে যেতে হয়, তাহলে আপনার মিশনের কস্ট ভীষণ বেড়ে যায়। অমিতাভ বাবু, এই কৃত্রিম পদ্ধতিতে যদি অক্সিজেন তৈরি করা যায়, তাহলে মঙ্গলে মানুষের কতটা সময় থাকা পসিবল? কোনো লিমিট নেই, আপনার যতটা অক্সিজেন আছে। আচ্ছা, যদি আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেল অক্সিজেন জেনারেটর করতে পারেন। দেখুন, আজকে মানুষ অ্যান্টার্কটিকাতে বাস করে। হ্যাঁ, 19th সেঞ্চুরির গোড়াতে লোকে অভিযান করতে যেত অ্যান্টার্কটিকাতে। যখন আমি প্রথম এই দেশে আসি 20 বছর, আমার অফিসমেট ছিল যে ইউএস অ্যান্টার্কটিক মিশনের হেড। হ্যাঁ, সে বলতো সেখানে আপনার পুরো কলকাতার মতো নিয়ে লোকে বাড়িতে থাকছে, কেবল টিভি দেখছে, মাইক্রোওয়েভে পিৎজা খাচ্ছে। হ্যাঁ, কেননা এটা বলে হ্যাবিটেশন মডিউল। আমরাও যে কলকাতায় থাকি, আপনার এসি বাড়িতে, আমাদের উপরে ছাদ আছে। মঙ্গলে অ্যাডিশনাল কমপ্লেক্সিটি হচ্ছে একটা বাড়ির মধ্যে অক্সিজেন থাকতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে অক্সিজেন যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষের থাকা সম্ভব। প্লিজ আপনি সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী বিকাশ সিনহা। বিকাশ বাবু, এই যে পারসিভিয়ারেন্স যাচ্ছে, সে তো ফিরে আসবে, এই সময়টা কতক্ষণ, মানে কতটা সময় পর সে ফিরে আসবে? আমার একটাই বক্তব্য আছে, সেটা হচ্ছে যে যখন সূর্য আলো না থাকে তখন টেম্পারেচারটা -130 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। হ্যাঁ, বলুন। এবং সেখানে যে মেটেরিয়াল দিয়ে হেলিকপ্টারটা তৈরি করা হয়েছে, সেটা অত্যন্ত স্পেশাল টাইপের মেটেরিয়াল হতে হবে যখন সূর্য ওঠে বা সূর্য অস্ত যায়।
এটা একটা বিরাট ব্যাপার যান্ত্রিক সভ্যতার উন্নতি হিসেবে দেখতে গেলে। এখন মানুষ ওখানে কবে গিয়ে পৌঁছবে সে নিয়ে আলোচনা করার সময় এখন এসেছে বলে আমার মনে হয় না। কাজে সেখানে অক্সিজেন কতখানি আছে, মানুষকে থাকতে গেলে আরও কত অক্সিজেন লাগবে, এসব কথা এখন অবান্তর। প্রথম আমাদের যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে মাটিটা লালচে কেন, যার জন্য মঙ্গল গ্রহ নাম হলো। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি বারবার করে বলি, মানুষের জন্য যে চাহিদা যেসব মিনারেল কিংবা হিলিয়াম গ্যাসের খুব কমতি হবে সামনের বছর থেকে। এখন মার্স যদি সূর্য থেকে তৈরি হয়ে থাকে, খুব স্বাভাবিকভাবেই সেখানে হিলিয়াম গ্যাস থাকতে পারে। আমরা যদি হিলিয়াম গ্যাস ধরতে পারি সেখানে, তাহলে পৃথিবীর মানুষের জন্য অনেক উপকার হবে। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্বপ্নে আপনারা মার্সে পৌঁছে যান, এবং আমি 24 ঘন্টাকে অভিনন্দন করছি যে করোনা করে সবসময় আতঙ্ক না করে মনটাকে একটু আনন্দের দিকে ঠেলে দিয়েছেন মঙ্গল গ্রহের ভাবার জন্যে। সেই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিজ্ঞানী বিকাশ সিনহা আমাদের সঙ্গে ছিলেন এবং নাসার বিজ্ঞানী আমাদের সঙ্গে ছিলেন অমিতাভ ঘোষ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আবারও এই আলোচনায় ফিরবো একটা ছোট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর মিশন মঙ্গল নিয়ে। আর কিছুক্ষণ পরই মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে পারসিভিয়ারেন্স। আর এই পারসিভিয়ারেন্সের ঠিক কী কী বৈশিষ্ট্য রয়েছে, ঠিক কী কী তথ্য দেবে বিজ্ঞানীদের, এই সব নিয়ে আমরা আলোচনা করছি এবং বিজ্ঞানীদের থেকে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আয়ুকা ডিরেক্টর সোমক রয় চৌধুরী এবং আমাদের সঙ্গে রয়েছেন নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন এই মুহূর্তে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারে এবং বিজ্ঞানী রাজীব নাথ আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু যাব সোমক রয় চৌধুরী আমাদের সঙ্গে যখন রয়েছেন। সোমকবাবু, এই যে পারসিভিয়ারেন্সের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, এই পারসিভিয়ারেন্সের মধ্যে মূলত কোন কোন যন্ত্র রয়েছে আর তাদের ভূমিকা ঠিক কি কি? পারসিভিয়ারেন্সের কয়েকটা যন্ত্র অসম্ভব মজা, এবং আমি খুব এক্সাইটেড এই মিশনটা সম্বন্ধে। প্রথম কথা তো হেলিকপ্টারটা অসাধারণ। আচ্ছা, এখানে একটা পারসিভিয়ারেন্সের সঙ্গে একটা হেলিকপ্টার যাচ্ছে, এই প্রথম টেস্ট করা হচ্ছে। আপনি জানেন মার্সের অ্যাটমসফিয়ার পৃথিবীর যে অ্যাটমসফিয়ার তার 100 গুণ কম তার ঘনত্ব, যার ফলে আমরা কিছু ওড়াতে পারবো কিনা মার্সের অ্যাটমসফিয়ারে, সেটাই একটা অসাধারণ জিনিস দেখার জন্য। এটা একটা টেকনোলজি টেস্ট করা হচ্ছে, যাতে এর পরের মিশনগুলো ড্রোন বা হেলিকপ্টার পাঠানো যেতে পারে। এটা একটা দারুণ জিনিস। যন্ত্র যাচ্ছে মধ্যে এই প্রথম কিছু যন্ত্র স্পেকট্রোমিটার, যেগুলো আগে মঙ্গল ছিল, সেই তার ভেরিফাই করার জন্য কিছু অ্যানালিসিস করবে। একটা যন্ত্র যাচ্ছে যেটা মার্সের থেকে কিছু সয়েল স্যাম্পল, রক স্যাম্পল কালেক্ট করার চেষ্টা, পরে নিয়ে আসা যায়, হয়তো ফিউচার কোনো মিশন নিয়ে আসতে পারবে। এবং আরেকটা খুব এক্সাইটিং জিনিস, সেটা হচ্ছে মক্সি বলে যন্ত্র আছে, যেটা মার্সের অ্যাটমসফিয়ার তো 95% থেকে অক্সিজেন তৈরি করা যায় কিনা, এইটা প্রথম দেখা। তো এরপরে যদি আমরা যাই, যদি মানুষ যায়, তখন থাকবেই অক্সিজেন কিভাবে তৈরি করা যায় কার্বন ডাইঅক্সাইড থেকে, সেটা এখন একটা টেকনোলজি টেস্ট করে দেখাবে যে কিভাবে করা যায়। এই প্রত্যেকটা অভিনব যন্ত্র, যেটা আগে এরকম ধরনের জিনিস কখনোই যায়নি। আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমি আবারও ফিরছি আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারে। দেবীপ্রসাদ বাবু, এই মুহূর্তে যেটা বলছিলেন সোমক বাবু, যে কিছু রক স্যাম্পল, কিছু সয়েল স্যাম্পল আনা হবে, এইগুলো গবেষণা করে ঠিক কোন কোন তথ্য পাওয়ার মূলত চেষ্টা করবেন বিজ্ঞানীরা? দেখুন, আপনারা যেটা বলছেন, আমরা জানি যে এই পারসিভিয়ারেন্সের যে রোভারটি যাবে, তাতে মূলত দুটি বর্ণালী বিশ্লেষক যন্ত্র থাকবে। একটি হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মিতে, আরেকটি হচ্ছে এক্স রে রশ্মিতে।
এই যে দুটো বর্ণালী বিশ্লেষণ যন্ত্রের মধ্যে দিয়ে জানা যাবে যে অঞ্চলে অবতরণ করেছে জেজেরো গহ্বর বা ক্রেটার, সেখানকার খনিজ পদার্থ বা সেখানকার পৃষ্ঠদেশের যে কেমিস্ট্রি, রসায়ন, তার সম্পর্কে আমরা জানতে পারবো। এর থেকেও এর সঙ্গে আরেকটি যন্ত্র আছে যেটি মাটিতে বেশ কিছুটা ড্রিল করে কিছু রক স্যাম্পল, মাটির কিছু নমুনা ছোট ছোট ক্যাপসুলে ভরে চারিদিকে ছড়িয়ে রাখবে। এটার কারণ হচ্ছে পরবর্তীকালে, সেটা বিজ্ঞানীরা বলছেন যে হয়তো 1930 সালের মধ্যেই আরেকটি কোনো রোভার গিয়ে এই ক্যাপসুলগুলোকে তখন আরো ভালোভাবে জানা যাবে যে মঙ্গলের পৃষ্ঠদেশে কি ধরনের রসায়ন আছে। আর তার থেকেও সব থেকে বড় কথা, যেটা প্রথম দিকে বলা হচ্ছিল, যে বায়োমার্কার্স, মঙ্গলে কোনোদিন কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা সেটা সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করবে। কেন মনে রাখতে হবে, এই যে জেজেরো ক্রেটারে যেখানে নামছে প্রায় 45 কিলোমিটার ব্যাসে, এটি বিজ্ঞানীরা মনে করছেন আজ থেকে 300 কোটি বছর আগে একটা বিরাট বড় হ্রদ ছিল। আর হ্রদ ছিল বলেই তারা ভাবছেন যে তরল জল যদি থেকে থাকতো, হয়তো কোনো এককোষী বা বহুকোষী জীবন সেখানে হয়তো ছিল। এবং সেই এককোষী বহুকোষী জীবনের যে সমস্ত মার্কার তারা যে ছিল, তারা যে সমস্ত রসায়ন তৈরি করেছে, সেগুলোর কোনো নিদর্শন পাওয়া যায় কিনা সেটি সব থেকে জানতে হবে। কেননা মনে রাখতে হবে, শুধুমাত্র অক্সিজেন তৈরি নয়, মানুষের বসবাসযোগ্য বা মানুষ পৌঁছে আবার সঠিকভাবে ফিরে আসার জন্য যেমন আবহাওয়ার দরকার ঠিক মতো, যেমন অক্সিজেনের দরকার, তরল জল আছে কিনা এই মুহূর্তে জানা দরকার, আবার অতীতে কোনো প্রাণ ছিল কিনা বা এখনো মাটির গভীরে হয়তো কোনোভাবে লুকিয়ে আছে, সেগুলি কিভাবে প্রভাব ফেলবে মানব জীবনের ওপরে, এই সমস্ত কিছু জানার জন্য এটা আমার মনে হয় একটা বিরাট পদক্ষেপ। তবে এই পার্সিভিয়ারেন্স যে সবকিছু জেনে আসবে এমন কিন্তু আমার মনে হয় না। কেন বিজ্ঞানীরা একের পর একের ঠিক করে রেখেছেন যে আগামী বছরগুলোতে, এক দশকে আরো অনেকগুলি এই ধরনের যন্ত্র পাঠিয়ে তারা মঙ্গল সম্পর্কে একেবারে সুনিশ্চিত একটা ধারণা সৃষ্টি করে তবেই মানুষরা সেখানে পৌঁছানোর কথা ভাব। দেবীপ্রসাদ বাবু, আপনি প্লিজ সঙ্গে থাকুন, আবারও ফিরছি আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিআই টিম কিউরেটর রাজীব নাথ। রাজীব বাবু, এই যে কিছুক্ষণ আগে সোমক বাবু বলছিলেন এই হেলিকপ্টারটা নিয়ে বিজ্ঞানীরা খুব এক্সাইটেড, কিন্তু এই হেলিকপ্টার কতটা স্মুথলি কাজ করতে পারবে? এই হেলিকপ্টার, এটা কিন্তু এখন যেটা নাসা পাঠাচ্ছেন, দিস ইজ অনলি ফর টেস্ট, রাইট? মানে এটা জাস্ট এখন টেস্টিং হবে, সেটা কিন্তু ওইখানে গিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্টস বা কিছু এখন ওনারা ওখানে কন্ডাক্ট করবেন না। তাই হেলিকপ্টার যখন এই পার্সিভিয়ারেন্সের সঙ্গে যাচ্ছে আর কি, আমার মনে হয় এটাও একটা চ্যালেঞ্জ যে পার্সিভিয়ারেন্স ওইখানে পৌঁছবার পরে যে হেলিকপ্টার যেটা আপনার ইঞ্জিনিউটি, সেটা কিন্তু মানে পার্সিভিয়ারেন্সের যে বেলি থেকে সেটা বেরিয়ে আসবে। এবং আগেও যেটা কথাবার্তা হচ্ছিল যে মঙ্গল গ্রহের ওরকম হার্শ একটা আবহাওয়ার মধ্যে সেটাকে ঠিকঠাকভাবে চালনা করা, সেটাও একটা চ্যালেঞ্জ নাসা বিজ্ঞানীদের কাছে। কিন্তু প্রথম যেটা হবে যে এই টেস্ট ফ্লাইট যেটা হবে, সেটা কিন্তু 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হতে পারে এবং মাটি থেকে 2-3 ফিট উচ্চতা পর্যন্ত এই হেলিকপ্টারটা ওড়াবার চেষ্টা হবে। এবং পরবর্তীকালে এটি যদি মানে সার্থকভাবে করা যায় আর কি, পরবর্তীকালে আরও 4 থেকে 5 বার নাসার বিজ্ঞানীরা এটিকে ওড়াবার চেষ্টা করবেন। সম্ভবত দেবপ্রসাদ বাবু কিছু একটা বলতে চাইছেন। এই টেস্ট ফ্লাইট ছাড়া এবার আর কোনো এক্সপেরিমেন্টস কিন্তু এই ইঞ্জিনিয়ারিটি এবার করবে না। আপনি সঙ্গে থাকুন প্লিজ। হ্যাঁ বলুন প্লিজ দেবপ্রসাদ বাবু, আপনি কিছু একটা বলবেন বলছেন। হ্যাঁ, মিস্টার নাথের সঙ্গে উনি যে কথাটা বলছিলেন, এই ইঞ্জিনিউরিটি যে হেলিকপ্টার, এটি কিন্তু নিজে একটা দুর্দান্ত যন্ত্র। তার কারণ প্রথমেই বলা হয়েছে যে আবহাওয়া মণ্ডলের ঘনত্ব কম থাকার ফলে পৃথিবীর হেলিকপ্টারের মতো কাজ করবেন। সেই জন্য এর যে রোটারটি, এটি কিন্তু সাধারণ হেলিকপ্টারের তুলনায় যতটা রোটার বড় হয় তার থেকে একটু বড় আয়তনের তুলনায়। এবং এটার ঘূর্ণন মানে স্পিনিং প্রচন্ড ফাস্ট বলে সেটি সফলভাবে নামতে পারবে বলে, উঠতে এবং নামতে পারবে বলে বিজ্ঞানীরা মনে করছে। একবার ওড়ার সময় প্রায় 3 মিনিট কাল ধরে এটি উঠতে পারবে এবং মাটি থেকে প্রায় 5 থেকে 7 মিটার উচ্চতায় 300 মিটার অবধি যেতে পারবে। এইটা মোটামুটি বিজ্ঞানীরা আশা করছেন যে এইভাবে হেলিকপ্টারটি কাজ করবে। কিন্তু 3 মিনিটের পর সে কিন্তু তাকে অবতরণ করতে হবে। আর সব মিলিয়ে মোটামুটি 5 বার এই ধরনের সে উড়ান
চালাতে পারে। কিন্তু প্লিজ বলতে- আপনিও সঙ্গে থাকুন, আমি আবারও এই বিষয়ে আরো ডিটেল আপনার থেকে জানবো। তবে আমি একটু চলে যাব অমিতাভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, নাসার বিজ্ঞানী। অমিতাভ বাবু, আমরা তো সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে কবে মানুষ মঙ্গলে যাবে। এই পারসেভিয়ারেন্স কি সেই আশা দেখাচ্ছে? না দেখুন, পারসিভিয়ারেন্স হচ্ছে একটা রোবটিক মিশন। আচ্ছা। তো রোবটিক মিশন দিয়ে আমরা মার্সের কন্ডিশনস গুলো জানতে পারি। হ্যাঁ, মানুষ যাওয়ার জন্য অন্যরকম টেকনোলজি দরকার। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ধরুন মানুষকে উইথস্ট্যান্ড করতে হবে একটা 7 মান্থ স্পেস জার্নি। হ্যাঁ, তারপরে ওয়ান অফ দ্য বিগ থিংস যেটা আমি আগে বলতে চেষ্টা করছিলাম, যে রিটার্ন ফুয়েলটা কি করে ম্যানুফ্যাকচার হবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কস্ট ড্রাইভার্স বলে। হ্যাঁ, ধরুন এই যে কিছুক্ষণ পরে যে লঞ্চ দেখবেন, পুরো লঞ্চ ভেহিকেলের বেশিরভাগটাই শুধু ওপরের কোনটায় রোবটটা থাকবে, বাকিটা হচ্ছে রকেট ফুল। হ্যাঁ, তো ভাবুন যদি মানুষ ওই ওপরের কোনটা, একটা ড্রাগন ক্যাপসুলে একটা মানুষ বসে আছে, তাহলে ফিরে আসার ফুয়েলটাও নিয়ে যেতে হবে। তাহলে ভাবুন কত বড় রকেট লাগবে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট obstructions এখন to a human mission. এখন এই হিউম্যান মিশনটা would have been a dream if Elon Musk and his company SpaceX was not in the picture. হ্যাঁ, তো ইলন মাস্ক একটা ভিশন করেছে, একটা লঞ্চ ভেহিকল ডেভেলপ করছে কল স্টারশিপ। হ্যাঁ, সেটা অলরেডি টেক্সাসে ডেভেলপড হচ্ছে। তো সেটাতে কি হবে, একটা বিরাট লঞ্চ ভেহিকল যেটা 100 মেট্রিক টনস টু লো আর্থ অরবিট নিয়ে যেতে পারে, সেরকম একটা। হ্যাঁ, সেটা পৃথিবীর অ্যাটমসফিয়ারের আর গ্র্যাভিটির বাইরে যাবে। তারপরে একটা রিফুয়েলিং হবে, আবার আরেকটা ড্রাগন গিয়ে ওটা পুরো ফুয়েলে আবার ভর্তি করে দেবে, তারপর সেটা মার্সে যাবে, মার্সে গিয়ে আবার ফুয়েল তৈরি করবে। তো এই যে রোড ম্যাপটা যদি অন্য কেউ প্রেজেন্ট করতো তাহলে অত বিশ্বাসযোগ্য হতো না। কিন্তু আজকে SpaceX ইজ আ $75 billion কোম্পানি। হ্যাঁ, তার মানে আপনার হয়তো আপনার TCS এর থেকে হয়তো একটু কম ভ্যালুয়েশন। হ্যাঁ, উইথ ভেরি স্ট্রং ফিনান্সিয়ালস। আর ইলন মাস্ক যদি দেখেন, আমাদের আমেরিকাতে যা হয়েছে, টেসলা বলে একটা ইলেকট্রিক ভেহিকল ভীষণ সাকসেসফুল হয়েছে। তো ও যেটা ভাবে, হি হ্যাজ ডেলিভার্ড অ্যান্ড হি হ্যাজ দ্য ফিনান্সিয়াল পাওয়ার টু মেক ইট হ্যাপেন। হ্যাঁ, তো মানুষ যে যাবে সেইটা অতটা ডিস্টেন্ট ড্রিম অর্থাৎ নাও হতে সেক্ষেত্রে পারে। মঙ্গলে মানুষ যাওয়ার ক্ষেত্রে এখনো প্রচুর গবেষণার প্রয়োজন, সেটা বোঝা গেল অমিতাভ বাবুর কথা থেকে। অমিতাভ বাবু যেটা পরিষ্কার করে জানিয়ে দিলেন, একটা লং প্রসেস রয়েছে। আমি আরেকবার একটু সংক্ষেপে চলে যাব, সমক রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, সমক রায়চৌধুরী বিজ্ঞানী। সমক বাবু, এই যে পারসেভিয়ারেন্স যাবে, নমুনা সংগ্রহ করে সে ফিরবে, এখনো পর্যন্ত মঙ্গল নিয়ে তো প্রচুর গবেষণা হয়েছে, কিন্তু এই পারসেভিয়ারেন্স যখন এই নমুনা নিয়ে ফিরবে, সেটা কতটা এগিয়ে দেবে এই গবেষণার ক্ষেত্রে? আমাদের অনেকটা এগিয়ে দেবে। একটা জিনিস হচ্ছে যে আপনি জানেন তো, কিউরিওসিটি গেছিল, এর আগে গেছিল 2012 সালে পৌঁছেছিল, এখনো কাজ করছে। আমরা ভেবেছিলাম 2 বছর কাজ করবে, এখনো কাজ করছে এবং এখনো ছবি পাঠায়। এখনো আমরা রোজ মঙ্গল থেকে খবর পাই। আমরা আশা করছি পারসিভিয়ারেন্স অনেক এরকম অনেক কাজ করবে। পারসিভিয়ারেন্সের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো অসাধারণ। যেটা দেবীপ্রসাদ বাবু বললেন যে বর্ণালী বিশ্লেষণ করে অনেক খবর আমাদের কাছে পাঠাবে। এই যে পারসিভিয়ারেন্সের কাজ কিন্তু রক স্যাম্পল নিয়ে ফেরা নয়। পারসিভিয়ারেন্স ফিরছে না, পারসিভিয়ারেন্স খুঁড়ে রক স্যাম্পল তৈরি করবে, করে দেখবে করা যায় কিরকম ভাবে, যাতে পরের কোনো একটা মিশন সেটা নিয়ে ফিরতে পারে, আমরা সেটা বিশ্লেষণ করতে পারি। কিন্তু এখন যেটা করবে সেটা হচ্ছে ওখান থেকে আরো অনেক আমাদের কাছে ইনফরমেশন পাঠাবে, ছবি এবং বর্ণালীর মাধ্যমে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে রোভার কিউরিওসিটি এবং এখন পারসিভিয়ারেন্স এতদিন ধরে মার্সের সার্ফেসে কাজ করতে পারছে, এটা কিন্তু আমাদের অনুপ্রাণিত করছে। আমাদের ইসরোর মঙ্গলযান, দ্বিতীয় মঙ্গলযান যাবে বছর 2-3 বাদে। আমরাও চেষ্টা করছি ওখানে একটা ল্যান্ডার এবং রোভার তৈরি করার, যেটা মঙ্গল গ্রহে আমরা নামাতে পারি। আমরা সবাই বসে আছি ভারত থেকে এটা দেখার জন্য এই পারসিভিয়ারেন্স কিভাবে এই কাজ করছে এবং তাতে কি কি যন্ত্র কাজ করছে, কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না। অমিতাভ যেটা বললেন যে মানুষ যাবার আগে অনেক কিছু আমাদের সেফটি নেট করতে হবে।
যে একটা বড় কথা হচ্ছে যে যাওয়া আসার জন্য তো ফুয়েল বটেই, কিন্তু মানুষ যেখানে থাকবে, থাকার জন্য যে কন্ডিশনগুলো দরকার সেগুলো সম্বন্ধে আমাদের অনেক অনেক আরো তথ্য দরকার। জল কিভাবে তৈরি করব, ওখানে কিভাবে অক্সিজেন তৈরি করব, সেগুলো দরকার। আর এই যে যন্ত্র যেটা প্রথম টেকনোলজি ডেভেলপ করে দেখাবে যে যদি অক্সিজেন তৈরি করা যায় কিনা, এটা সম্পূর্ণ এইটা মাথায় রেখে যে ওখানে যদি লং টার্ম অনেক বছর মানুষকে থাকতে হয়, তাহলে মানুষের খাদ্য, মানুষের যে বায়ু এবং জল সেগুলো তৈরি করতে হবে। সুতরাং আমাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতীয় সময় 5:20 রওনা দেবে এই পারসেভিয়ারেন্স। অনেক ধন্যবাদ সোমক রায়চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। সোমকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ইনফরমেশন জানলাম আপনার থেকে, এবং বাকিরা রয়েছেন আমাদের সঙ্গে, দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ এবং বিআইটিএম কিউরেটর রাজীব নাথ আমাদের সঙ্গে রয়েছে। আপনারা প্লিজ সঙ্গে থাকুন, আরও প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, অনেক কিছু জানার বাকি রয়েছে। একটা ছোট্ট বিরতির পর সেই সব প্রশ্ন নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি একটু চলে যাবো সরাসরি অমিতাভ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, অমিতাভ ঘোষ নাসার বিজ্ঞানী। অমিতাভ বাবু, একটু মক্সি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইছি। এই যে মক্সি সেখানে গিয়ে, মঙ্গলে গিয়ে, তার ঠিক কি ভূমিকা হতে চলেছে? দেখুন, মঙ্গলের হচ্ছে অ্যাটমসফিয়ার ইজ ভেরি কার্বন ডাইঅক্সাইড রিচ। সো সেই কার্বন ডাইঅক্সাইড থেকে কি অক্সিজেন তৈরি করা যায়, এটাই মক্সি চেষ্টা করবে। হ্যাঁ, আর ইট ইজ আ স্কেল ডাউন মডেল, মানে একটা ছোট ইনস্ট্রুমেন্ট পাঠানো হচ্ছে, এর ডেভেলপড হয়েছে MIT-তে। তো যদি এটা সাকসেসফুল হয় তাহলে আমরা একটা বড়, ধরুন 100 গুণ বড় ইনস্ট্রুমেন্টটা তৈরি করতে পারি। কেন মঙ্গলে অক্সিজেন জেনারেট করা হচ্ছে? ভাবুন আপনি কলকাতা থেকে নিউ ইয়র্ক ট্রাভেল করবেন। হ্যাঁ, ভাবুন নিউ ইয়র্কে অক্সিজেন নেই, তাহলে আপনি সব অক্সিজেন নিয়ে যেতে হবে। আর যদি আপনি ধরুন 6 মাস থাকেন, তাহলে 6 মাসের মতো অক্সিজেন নিয়ে যেতে হবে। আর সেটা যদি করেন, আর ধরুন প্লেনে সবাইকে ওরকম 6 মাসের মতো অক্সিজেন দিয়ে যেতে, দারুণভাবে কস্ট বেড়ে যাবে নিউ ইয়র্ক যাবার। সেরকম আমরা যদি কোনোদিন সাকসেসফুলি মানুষকে মঙ্গলে যেতে হয়, তাহলে মঙ্গলের যেটা আছে সেটা ব্যবহার করতে মানুষকে শিখতে হবে, মঙ্গলের যে রিসোর্সেস আছে। তো মক্সি হচ্ছে ওটা ফার্স্ট স্টেপ, যে ওখানকার হাওয়া থেকে কি আমরা অক্সিজেন বার করতে পারবো কিনা। দ্য নেক্সট স্টেপ উড বি ওখানকার জলটা আমরা এক্সট্রাক্ট করে ওটা ব্যবহার করতে পারবো কিনা, পিউরিফাই করতে পারবো কিনা। না হলে মানুষকে অতটাই 6 মাসের জন্য যাওয়া, 6 মাস আসা, 6 মাস থাকা, অতটা জল নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এটা একটা লং টার্ম ভিউ নিয়ে করা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা। যদি সাকসেসফুল হয় আরো বড়ভাবে করা যেতে পারে। আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী রাজীব নাথ। রাজীববাবু, কিছুক্ষণ আগে যে আলোচনা হচ্ছিল, এই যে মিস কিউরিয়াস গেছিল, মানে ভাবা হচ্ছিল যে সে হয়তো 2 বছর বা তার বেশি কিছু সময় থাকবে, কিন্তু দেখা গেছে 8টা বছর সে কাটিয়ে ফেলেছে, সে এখনো ইনফরমেশন পাঠাচ্ছে। এখনো পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ কি কি ইনফরমেশন পাঠিয়েছে যা পারসিভিয়ারেন্সকে বেশ খানিকটা সাহায্য করেছে? 2012 সালে সবার মনে থাকতে পারে যে মঙ্গলের মাটিতে কিন্তু এই নাসার এই কিউরিওসিটি রোভার সেটি অবতরণ করেছিল, এবং এর পরে থেকে এটা কিন্তু এখনও দিব্যি মঙ্গলের মাটিতে চষে বেড়াচ্ছে, সময় সময়ে মাটি ঘুরছে, তারপর পাথুরে মাটির আপনার কম্পন সব কিছুরই খবর প্রতি মুহূর্তে কিন্তু এই কিউরিওসিটি রোভার পাঠাচ্ছে। এবং এই কিউরিওসিটি রোভারের যে সাকসেস, তার উপর তার যে কনস্ট্রাকশন, তার উপর ডিপেন্ড করে অনেকটাই কিন্তু এই পারসিভিয়ারেন্স রোভারটি তৈরি করতে নাসাকে সাহায্য করেছে। কিন্তু কিছুটা হলেও আমরা জানি যে পারসিভিয়ারেন্স যে রোভারটি আছে সেটি কিউরিওসিটি রোভার থেকে মূলত দুটো জায়গায় তার মেইন যে ডিফারেন্সগুলো আছে সেটা
হচ্ছে যে আমরা জানি যে পার্সিভিয়ারেন্স রোভারটায় বেসিক্যালি একটি লম্বা হ্যান্ড বা টারেট থাকছে, এবং এই টারেটের সাহায্যেই কিন্তু যে ড্রিল করা এবং এই কালেকশন করা নানা রকম রক স্যাম্পলস সেগুলো করবে, এবং এর সঙ্গে এগুলোকে এই ফিউচারের মানে মিশনের জন্য স্টোর করে রাখা, সেটা একটা ব্যবস্থার মাধ্যমে সুন্দরভাবে স্টোর করে রাখা, যাতে পরবর্তী মিশনগুলোতে গিয়ে নাসার বিজ্ঞানীরা সেগুলোকে কাজে লাগাতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু পার্সিভিয়ারেন্স করছে। তাই বলা যেতে পারে যে কিউরিওসিটি রোভারের অনেকাংশেই কিন্তু পার্সিভিয়ারেন্স রোভারকে ডিজাইন এবং তার ম্যানোভেরিটি, তার ইউজফুলনেস। রাজীববাবু, আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমি আবারও জানবো আপনার থেকে এই বিষয়ে। আমি একদম সংক্ষেপে চলে যাব, অমিতাভ বাবু কিছু বলবেন? হ্যাঁ, আপনি মনে হয় জিজ্ঞেস করছেন নট দ্য টেকনোলজি হেরিটেজ বাট সায়েন্স কিভাবে হেল্প করবে, সায়েন্স কিউরিওসিটি কি সায়েন্স করেছে, কোনটা ইম্পর্টেন্ট ডিসকভারি, আর সেটা পার্সিভিয়ারেন্স কিভাবে হেল্প করবে। কিউরিওসিটি সবচেয়ে ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ডিসকভারি হচ্ছে ডিটেকশন অফ অর্গানিক কম্পাউন্ডস। হ্যাঁ, আপনি অর্গানিক কম্পাউন্ডস হচ্ছে যেটা হচ্ছে কার্বন আছে, হ্যাঁ, আমাদের শরীর যে তৈরি, হ্যাঁ, বেশিরভাগটাই হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস। হ্যাঁ, তো মঙ্গলে যদি আপনি অর্গানিক কম্পাউন্ডস দেখেন, একটা ফসিল পাওয়া আরো অনেক আনলাইকলি। হ্যাঁ, এখন অর্গানিক কম্পাউন্ডস যদি পান তাহলে আপনি বলতে পারেন, বাট নট ডেফিনেটলি, যে এটা একটা প্রাণের একটা রেলিক হতে পারে, মানে আগে প্রাণ থাকছে, কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে অর্গানিক কম্পাউন্ড প্রাণ ছাড়াও তৈরি হতে পারে, যেমন মিথেন প্রাণ ছাড়াও তৈরি হতে পারে। হ্যাঁ, কিন্তু কিউরিওসিটি নট জাস্ট টেকনিক্যালি বলে মিথেন হচ্ছে ওয়ান চেইন, ওয়ান কার্বন কম্পাউন্ড, বাট কিউরিওসিটি অনেক মাল্টিপল কার্বন চেইন ওলা কার্বন কম্পাউন্ড পেয়েছে। তো সেটা একটা ভেরি ইন্টারেস্টিং ডিসকভারি, ইনডিরেক্ট ডিসকভারি, যে কি করে তৈরি হলো, ওটা কি বলে ইনঅ্যানিমেট প্রসেসে তৈরি হলো, নাকি was there a role of a life forming process? So it's very interesting. So এই কোয়েশ্চেনটা পার্সিভিয়ারেন্স ফার্দার এক্সপ্লোর করবে। অমিতাভ বাবু, অনেক ধন্যবাদ। নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন দেবীপ্রসাদ দুয়ারি এবং রাজীব নাথ। আমরা আবারও অনেক প্রশ্ন রয়েছে, আপনাদের মনেও অনেক প্রশ্ন রয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রওনা দেবে মঙ্গলের উদ্দেশ্যে পার্সিভিয়ারেন্স। এই আলোচনায় ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আরো একবার স্বাগত বিশেষ এই অনুষ্ঠানে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আর কিছুক্ষণের অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর প্রায় 20 মিনিট মতো প্রায় বাকি রয়েছে, 20 মিনিটেরও কম সময় বাকি রয়েছে। তারপরে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে পার্সিভিয়ারেন্স, সেখান থেকে নমুনা সংগ্রহ করে সে ফিরে আসবে আবার পৃথিবীতে। In the 30 Martian days that have been set aside for our flight experiments, the flight data we get from the helicopter will inform our team the health of the helicopter and performance. আপনারা দেখতে পাচ্ছেন না, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর 17 মিনিট 55 54, আর এভাবে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর 17 মিনিটের মতো প্রায় সময় আছে। তারপরেই রওনা দেবে পার্সিভিয়ারেন্স মঙ্গলের উদ্দেশ্যে। লাল গ্রহের মাটিতে পা রাখতে চলেছে, পা পড়তে চলেছে মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে এক মার্কিন কিশোরীর, নাম অ্যালিসা কার্সন। নাসার সর্বকনিষ্ঠ নভশ্চর হতে চলেছে সেই, তার কোড নেম রাখা হয়েছে ব্লুবেরি। নাসার শর্ত একটাই, মঙ্গলের মিশন শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না অ্যালিসা। ইতিহাসে পা রেখে ফিরে আসার পর দেশের প্রেসিডেন্ট হতে চায় অ্যালিসা। অসম্ভব অভিযানের রূপলী পর্দায় সেই কল্পকথায় বাস্তবের মাটিতে জীবন্ত হয়ে উঠছে। বাস্তবের মাটি না বলে বোধহয় মঙ্গলের মাটি বলাই ভালো।
মানালিকে মঙ্গল গ্রহে নিয়ে গিয়েছিলেন হেমেন্দ্র কুমার রায়। মেঘদূতের মর্তে আগমন কাহিনীতে বিমল কুমাররা পা রেখেছিল লাল গ্রহের মাটিতে। তবে সে তো নিছকই গল্প। মহাকাশের লাল লণ্ঠন থেকে গেছে মানুষের নাগালের বাইরেই। 1969 চন্দ্র বিজয়ের পর এবার মঙ্গলে পা রাখার পরিকল্পনা করে ফেলেছে নাসা। আমেরিকার লুইজিয়ানার এলিসা কার্সন হবে সেই মিশনের কনিষ্ঠতম নভশ্চর। মঙ্গল অভিযানের সময় অবশ্য এলিসার বয়স হবে 32। কেউ কখনো যায়নি, তাই এমন জায়গায় পা রাখবো আমি সবার আগে। কিশোরীর গলায় দৃঢ়তার ছাপ। কিন্তু এলিসাই কেন? কারণ তার মঙ্গল প্রীতি। 9 বছর বয়সে কার্টুনে মঙ্গলকে দেখে লাল গ্রহের প্রতি ভালোবাসা। দিন রাত দেখতে থাকে রোভার্সে ল্যান্ড করার ভিডিও, বেডরুমে টাঙানো মঙ্গলের অতিকায় ম্যাপ। এরপর নাসা স্পেস ক্যাম্পগুলোয় ঘুরতে থাকে। পাসপোর্ট প্রোগ্রামও সম্পূর্ণ। এবার প্রস্তুতি সেই স্বপ্নের সফরের, পাড়ি দেওয়া পড়শি গ্রহে। 18 বছর বয়স হলেই শুরু হবে কঠিন ট্রেনিং, মহাকাশের সঙ্গে লড়াই, মহাকাশযান সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠা। নানা ধাপ পেরোতে হবে একে একে। নাসা অবশ্য তাকে একটা শর্ত দিয়েছে, মঙ্গল মিশন শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না এলিসা। তবে মঙ্গল থেকে ফিরে আরও একটি অদ্ভুত ইচ্ছে পূরণ করতে চায় ইতিহাসের দরজায় পা রাখতে চলা মেয়েটি। মঙ্গল থেকে ফিরে আমি দেশের প্রেসিডেন্ট হতে চাই। এলিসা, তোমার সব স্বপ্ন পূরণ হোক। দিব্যেন্দু ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। আলিসা এবং তার সঙ্গে যে বিজ্ঞানীরা যাবেন তাদের যাওয়ার জন্য কতটা অনুকূল পরিবেশ রয়েছে এই মঙ্গলে এবং কতটা চ্যালেঞ্জিং, আমি এই বিষয়ে আবার যাবো এবং এই বিষয় নিয়ে প্রশ্নটা রাখবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ। অমিতাভ বাবু, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। আচ্ছা, এখানে যার নাম বললেন এটা হচ্ছে আলিসা, কি বলুন, অ্যালিসা কার্সন, রাইট? আর কত বয়স? তার বয়স আনুমানিক, সে এখনো প্রাপ্তবয়স্ক নয়, মানে বিলো 18। তাই তো? তো এটা আই ডোন্ট নো, এই যেটা বলছেন এটা হচ্ছে অ্যাস্ট্রোনট ইন ট্রেনিং। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক অ্যাকচুয়ালি শি ইজ অ্যান অ্যাস্ট্রোনট। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ক্রু মিশন টু মার্সের কোনো সিলেকশন হয়নি। হ্যাঁ, তো কোনো ক্রু মিশনের নাসার থেকে অ্যাটলিস্ট প্ল্যান হয়নি আর সিলেকশনও হয়নি। হ্যাঁ, তো এটা আমি খুব একটা জানি না। না, 2030-এ এই যে নাসা মানুষ পাঠানোর যে কথা বলছে, সেটা মঙ্গলে সেই পরিবেশটা কি রয়েছে, সেই আবহাওয়াটা আপনার কি মনে হয় এই বিষয়টায়? হ্যাঁ, দেখুন, যদি আপনি ভাবেন যে মানুষ প্রত্যেক জায়গায় যে থাকে, ধরুন অ্যান্টার্কটিকাতে যে থাকে, আর ক্যানাডাতে যে থাকে, আর সাহারাতে যে থাকে, আমরা বলি হ্যাবিটেশন মডিউলে থাকে। তার মানে সেইখানে এয়ার কন্ডিশনিং আছে, সেখানে ওয়াটার আছে, সেখানে মানুষের যা লাগে, খাট আছে, কমিউনিকেশন ফ্যাসিলিটি আছে। সেই হ্যাবিটেশন মডিউলটা আপনি যদি চাঁদে করতে পারেন, কি মঙ্গলে করতে পারেন, কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে করতে পারেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তো জানেন এখনো অনেক বছর ধরে মানুষ 365 ডেজ থাকছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে 27,000 মাইলস অ্যান আওয়ারে মুভ করছে, একটা প্লেনের থেকে অনেক জোরে। সানসেট সানরাইজ হচ্ছে এভরি হাফ অ্যান আওয়ার। কিন্তু ওখানেও হ্যাবিটেশন মডিউলে মানুষ খুব কমফোর্টেবলি থাকে। সেরকম মঙ্গলেও এটা পুরোপুরি সম্ভব যে একটা হ্যাবিটেশন মডিউল তৈরি করা, যেখানে অক্সিজেন থাকবে, যেখানে লো গ্র্যাভিটির এফেক্ট করতে গিয়ে মানুষ আরো এক্সারসাইজ করবে। তারপরে ধরুন অ্যালেক্সা আপনার হয়তো বাড়িতে আছে, শুনেছেন যে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ডিভাইস অ্যামাজনের। হ্যাঁ, তো এখন নাসা ডেভেলপ করেছে একটা, যে অ্যালেক্সাকে আপনি যখন কথা বলবেন আপনার মুডটা বুঝতে পারবে। কেননা স্পেসে ওয়ান অফ দ্য থিংস যেটা ভীষণ শক্ত মানুষের পক্ষে ইজ দ্য লোনলিনেস, একা থাকা। এটা মানুষ পারে না। হ্যাঁ, তো সেই যদি একটা অ্যালেক্সার মতো একটা যন্ত্র আপনার মুডটা বুঝে তারপরে আপনার সঙ্গে কথা বলতে পারে, তাহলে সেটা একটা হেল্প হতে পারে। তো যে মানুষের যে থাকা, আপনাকে যদি বলা হতো ধরুন
একটা চেঞ্জ যখন আসে তার আগে ওই চেঞ্জটা ভীষণ আনলাইকলি মনে হয়। ভাবুন 1800s মানুষ ঘোড়ায় করে যেত একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন যদি কেউ বলতো যে গাড়ি থাকবে, কিংবা ধরুন আর্লি 1900s ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইটস ওয়ার নট পসিবল, তখন আপনাকে যদি বললো যে এরকম একটা প্লেনের মধ্যে একটা জিনিস থাকবে, আপনি বসবেন আর 2 ঘন্টা আপনি দিল্লি পৌঁছে যাবেন, তো তখনই লোকে বলবে এটা সম্ভব নয়, এটা কি করে সম্ভব, আর কে যাবে, কেন যাবে, 2 ঘন্টায় কেন যাবে। হ্যাঁ, তো এখনো মঙ্গলটা খুব দুর্লভ মনে হয়। হ্যাঁ, কিন্তু অল ইট ইজ রিকোয়ার্ড হচ্ছে একটা রিলায়েবল ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে মানুষকে নিয়ে যেতে পারবে আর বাঁচিয়ে রাখতে পারবে। একদমই, সেটা অনেকটা নির্ভর করছে গবেষণার ওপর। আপনি প্লিজ সঙ্গে থাকুন না, আবার আমরা ফিরবো এই আলোচনায়। তবে যারা মঙ্গলে যাবেন এবং তাদের জন্য কি কি প্রশিক্ষণ প্রয়োজন এবং কারা যেতে পারবেন, এই প্রশ্নের উত্তর আমি জানবো বিরতির পর। রাজীব নাথ আমাদের সঙ্গে থাকবেন, ছোট সঙ্গে থাকুন আপনিও। ফিরে এলাম বিরতির পর মিশন মঙ্গল নিয়ে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পারসিভিয়ারেন্স রওনা দেবে মঙ্গলের উদ্দেশ্যে। ব্যাক কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো বাকি রয়েছে। তারপরেই সেই সময় আসবে, সেই মুহূর্ত আসবে। বিজ্ঞানীরাও যথেষ্ট এক্সাইটেড সেই সময়ের জন্য, এবং এই পারসিভিয়ারেন্সকে নিয়ে প্রচুর আশা রয়েছে বিজ্ঞানীদের। আর 4 মিনিট এবং কিছু সেকেন্ড, 50 সেকেন্ড মতো প্রায় বাকি রয়েছে পারসিভিয়ারেন্সের রওনা দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ব্যাক কাউন্টিং চলছে। 4 মিনিট প্রায় 30 সেকেন্ডের কাছাকাছি সময়, তারপরেই পারসিভিয়ারেন্স রওনা দিতে চলেছে। আর আমরা বিজ্ঞানীদের থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিআইটিএম কিউরেটর রাজীব নাথ। রাজীববাবু, কিছুক্ষণ আগে আমরা মানুষের যাওয়া নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু যারা যাবেন তাদের তো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। ঠিক কি কি প্রশিক্ষণ প্রয়োজন এবং কারা যেতে পারেন? অ্যাকচুয়ালি মানুষ যাওয়ার ব্যাপারে নাসার পরিকল্পনা আমি জানি না কতটুকু এখনও সেটা এগিয়েছে। হয়তো এটা ওনারা চিন্তাভাবনা এর মধ্যেই শুরু করেছেন, কিন্তু আমার মনে হয় এই যে পারসিভিয়ারেন্স মিশন আজকে কিছুক্ষণের মধ্যেই উৎক্ষেপণ হতে চলেছে, তার যে ফাইন্ডিংসগুলো আসবে আর কি, যেরকম মঙ্গলের মাটির চরিত্র, তার আবহাওয়া প্রকৃতি, সেখানকার বায়ুমণ্ডল থেকে অক্সিজেন তৈরি করা যাবে কি না, বা এই পারসিভিয়ারেন্স যখন সেখানে পৌঁছবে তার ল্যান্ডিং টেকনিক্স ঠিক আছে কি না, অথবা এই যে বায়ুমণ্ডলে অতরিদাহ কণা পরিমাণ কত, সেগুলো আমার মনে হয় না জানা পর্যন্ত এই নাসার যে আপনি বলছেন যে মঙ্গলে মানুষ পাঠাবার পরিকল্পনা, সেটা মনে হয় এই মিশনগুলোর উপরই ডিপেন্ড করবে। এবং আরও কয়েক বছর আমার মনে হয় আরও বেশ কয়েকটি এরকম আমরা মিশন হয়তো দেখব, রোবোটিক মিশন। তারপরেই আমার মনে হয় এই নিয়ে নাসা আরও বিস্তারিতভাবে চিন্তাভাবনা করবেন। আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ আমরা এই বিষয়ে আলোচনা করব। অমিতাভ বাবু, আমরা তো নিশ্চয়ই সবাই চাই এবং সেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে বলছিলাম, কিন্তু অনেকটাই গবেষণার উপর নির্ভর করছে মানুষের যাওয়া। কিন্তু আমরা যেমন দেখলাম আলিসা, তার যাওয়ার জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। সেখানে শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি দুটোই কি ভীষণভাবে প্রয়োজন? হ্যাঁ, তো আপনার যে প্রশ্নটা ছিল, ভাবুন আপনাকে যেতে বললো, হ্যাঁ, তো যেতে 6 মাস লাগবে মঙ্গলে, ফিরতে 6 মাস লাগবে, হ্যাঁ, একটা অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, আরো বেশি লাগবে হয়তো। আর আপনি ওখানে থাকবেন ধরুন 3 মাস, ঠিক আছে? তাহলে এতদিন স্পেসে থাকার জন্য আপনাকে কন্ডিশন হতে হবে। স্পেসে কি শক্ত, যদি নো গ্র্যাভিটিতে আপনি ট্রাভেল করেন তাহলে আপনার বোন লস হয়। হ্যাঁ, এটা একটা, যখন দেখবেন অ্যাস্ট্রোনটরা ফিরে আসে স্পেস স্টেশন থেকে, তারা ভালো করে হাঁটতে পারে না, কিংবা অনেক ক্ষেত্রে হাঁটতেও পারে না। তো আপনাকে ওইটা ওভারকাম করতে হবে। কি করে করবেন? হয়তো এক্সেসিভ এক্সারসাইজ,
আচ্ছা এক্সেসিভ ডায়েটের ব্যাপার। আরেকটা ভেরি বিগ থিং যেটা যেটা আমরা বুঝতে চেষ্টা করছি, মানুষ হচ্ছে একটা সোশ্যাল অ্যানিমাল। আপনাকে যদি একটা ক্যাপসুলে রেখে দেওয়া হয় 1.5 বছর ধরে, আপনার কারোর সঙ্গে কথা বলার নেই, তাহলে আপনি সাইকোলজিক্যালি কিভাবে রিয়্যাক্ট করবেন? হ্যাঁ, সো মেন্টাল কন্ডিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে মানুষ হচ্ছে ডিপেন্ডেন্ট অন দিস সাইকেল অফ ডে অ্যান্ড নাইট। আমরা যদি একটা এরকম এনভায়রনমেন্ট থাকে যেখানে সূর্য উঠছে না আর ওই 12 ঘন্টা পরে সূর্য অস্ত যাচ্ছে না, হ্যাঁ, তাহলে কি আমরা ফাংশন করতে পারবো? তো সেখানেও আর একটা সাইকোলজিক্যাল ট্রেনিং দরকার। হ্যাঁ, তো অনেকটা প্রিপারেশন আছে, ফিজিক্যাল কন্ডিশনিং। অমিতাভ বাবু আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমরা একটু দর্শকদের দেখিয়ে দিতে চাই আর কয়েক মুহূর্তের অপেক্ষা, 1 মিনিটও নয়, আর কিছুক্ষণ পর ফ্লোরিডা কেপ ক্যানাভেরা থেকে পার্সিভিয়ারেন্স মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক কাউন্টিং স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা সকলেই। শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি নাসার উদ্দেশ্যে। নাসার একদম ফ্লোরিডা কেপ ক্যানাভেরা থেকে রওনা দিল পার্সিভিয়ারেন্স। And Atlas TU has gone to closed loop control. Coming up on 30 seconds into flight, the RD-180 is throttling down as expected. Engine response looks good. And Mach 1, Atlas 5 is now supersonic. And passing 45 seconds into flight, vehicle is now passing through max Q, maximum dynamic pressure. And passing 1 minute into flight, the RD-180 is throttling back up as expected. Engine response looks good. At this time in flight, the SRB chamber pressures remain nominal. The RD-180 pump speed and fuel injector pressures are responding well to demands on the engine. Standing by for SRB burnout shortly. And we have burnout on all 4 SRBs. Burnout pressure signatures look good. Standing by for SRB jettison shortly. আপনাদেরকে দেখালাম পার্সিভিয়ারেন্সের সেই সফল উৎক্ষেপণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে 2 বিজ্ঞানী রয়েছেন, আমরা আগে তাদের অভিজ্ঞতা অবশ্যই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ। অমিতাভ বাবু, আমরা দেখতে পাচ্ছি সেই মঙ্গলের উদ্দেশ্যে পার্সিভিয়ারেন্স রওনা দিল, এই মুহূর্তটা আগে বলুন কেমন লাগছে? আচ্ছা, এটা আপনি ভাবুন এটা কোথায় যেতে চলেছে। হ্যাঁ, আপনার ডিস্টেন্স বিটুইন কলকাতা আর দিল্লি অ্যাবাউট 1000 মাইলস ধরুন অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? এটার জার্নি ইজ অ্যাটলিস্ট 200 মিলিয়ন মাইলস। তার মানে আপনি 2 লাখ বার যদি দিল্লি যান, যতটা ডিস্টেন্স হবে, যেটা আপনি দেখছেন স্ক্রিনে, সেই জিনিসটা অত দূরে যাচ্ছে। মানে এইটাই যদি আপনি ভাবেন যে 7 মাস ধরে একটা সাংঘাতিক স্পিডে, হয়তো একটা এয়ারলাইন্সে যত জোরে যায় তার 6 গুণ কি 8 গুণ জোরে 7 মাস ধরে গিয়ে অনেক একটা দূরে গ্রহতে এটা ল্যান্ড করতে চেষ্টা করছে। এই জিনিসটাই যদি ভাবেন, হ্যাঁ, তাহলে মানে বুঝতে পারবেন যে আমরা মানুষ জাতি হিসেবে আমরা কত দূরে এসেছি। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে এটা টিভি স্ক্রিনে আমরা দেখছি একটা রোভার ঘুরে বেড়াচ্ছে মঙ্গলে, এটা খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু মানে একটা ল্যাবরেটরির মতো এত ইনস্ট্রুমেন্ট নিয়ে এই একটা স্পেসক্রাফট এত দূরে গিয়ে, হ্যাঁ, আর যেখানে ধরুন যে অ্যানালিসিস করবে, মাঝে মাঝে ধরুন ওই রোভারে ধরুন ড্রিলের প্রেসিশন হচ্ছে মিলিমিটার রেঞ্জে, ধরুন কিউরিওসিটি কিংবা স্পিরিট কিংবা
সবকিছু যে ইনস্ট্রুমেন্টে যে পয়েন্টিং হবে 200 মিলিয়ন মাইলস দূরে আপনি মিলিমিটার রেঞ্জের প্রিসিশনে আপনি বিজ্ঞান করছেন। মানে এটা যদি আপনি ভাবেন যে বুঝতে পারবেন যে আমরা কত দূর এসেছি। আমরা 500 বছর আগেই আমাদের ইলেকট্রিসিটি ছিল না, আমাদের মানে মানুষ পুরোপুরি ইলেকট্রিসিটি ছাড়া, অটোমোবিল ছাড়া, সেলফোন ছাড়া বাস করত। আর আজকে যেটা দেখছেন সেটা এতই ডেভেলপড। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও অনেক প্রশ্ন আছে, তবে আমাদের সময় একদম সংক্ষেপে। আমাদের সঙ্গে রাজীবনাথ রয়েছেন, ভিআইটিএম কিউরেটর। রাজীববাবু বলুন, আপনার কেমন লাগছে এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে? মানে আমি তো একটা উত্তেজনার মধ্যে ছিলাম যে এটা এখন সেটা মানে ফার্স্ট ফেজটা অ্যাকচুয়ালি জাস্ট কমপ্লিট হলো, এখন উৎক্ষেপণ হলো, এরপরে একটার পরে একটা স্টেজ কমপ্লিট হবে। একটা উৎকণ্ঠাও ছিল যে আমরা অনেক সময় দেখেছি এরকম উৎক্ষেপণের পরেই নানা রকম দুর্ঘটনা ঘটেছে এবং পরবর্তীকালে অন্যান্য স্টেজেও দুর্ঘটনা হয়েছে। তো আমি আশা করব যে এই নাসার এই পরিকল্পনা, এই মার্স 2020 মিশন সফল হোক, পার্সিভিয়ারেন্স সফলভাবে মঙ্গলের মাটিতে গিয়ে পৌঁছক এবং তার থেকে আমরা ফেব্রুয়ারির 18 তারিখ 2021 যেটা বলা হচ্ছে যে পার্সিভিয়ারেন্স মঙ্গলের মাটিতে গিয়ে পৌঁছবে এবং তার বেলি থেকে সেদিন বেরিয়ে আসবে ইনজিউনিটি। সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। একদম, আমরা সকলেই সেই দিনের অপেক্ষায় রয়েছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপাতত এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।